উজানের ঢল আর টানা বৃষ্টিতে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে পানিবন্দী উত্তরাঞ্চলের কয়েক জেলার নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ। এদিকে পানির চাপ সামলাতে তিস্তার ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপরে। টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে লালমনিরহাটে। ৫ উপজেলায় পানিবন্দী অন্তত ২০,০০০ মানুষ। ডুবে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে যাচ্ছে পুকুরের মাছ। পানি টানি উঠছে, বর্তমান আমার পাকা ধান ভাঙি গেছে ৪ দিনের বাড়ি। ছাগল তাবৎ পানির উপরে আছে, খাওয়া দাওয়া বন্ধ, চুলে রুলে তাবৎ ভিজি আছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যায় আছি, চলতে পারি না। কুড়িগ্রামে বিপদসীমার উপরে তিস্তার পানি। অব্যাহত রয়েছে জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি। পানিবন্দী চর এলাকার হাজার হাজার মানুষ। ডুবে গেছে আমন ধান, সবজি ক্ষেত। ভাঙনের মুখে ঘরবাড়ি, স্কুল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। হঠাৎ করে নদীর পানি বাড়ছে, তিস্তা নদী। এখন কাঁচা ধান আন্ন ওদনে নাইতে যে নদীর ভাসি যায়, ভাসি গেলে ফির খামুকি। বাড়ি ঘর সব তলায় গেছে। এখন কই থাকে না থাকে, ধান শীষ বেড়াচ্ছে, সেই শীষ বেড়া ধান পর্যন্ত তলে গেছে। রংপুরেও কাউনিয়া ব্যারেজ ও ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপরে তিস্তার পানি। এছাড়া বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে নীলফামারী, গাইবান্ধা জেলার নদ নদীতে। পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চল ও বেশ কয়েকটি চরাঞ্চলের বাসিন্দারা। এদিকে পদ্মার পানি বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে পানি ঢুকে পড়েছে নদী তীরের ৩৭টি গ্রামে। ফসলি জমি ও সড়কে পানি ওঠায় মানবতার জীবন এসব মানুষের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর তা না করা হলে সেটা হবে দুঃখজনক। জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে জিয়া মঞ্চের নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা। গয়েশ্বর রায় সাংবাদিকদের বলেন, ছাত্র গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরতে হবে। যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থতা হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা এবং ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। একই সাথে কারাগারে তাকে ডিভিশন অনুমোদন করা হয়। তামজিদ সুমনের রিপোর্ট। আত্মসমর্পণ করতে সিএমএম কোর্টে উপস্থিত হন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সে সময় আদালত প্রাঙ্গণে তার ভক্ত সমর্থকরা হাজির হন। মাহমুদুর রহমানের উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আদালত চত্বরে। সকাল 11টায় এজলাসে হাজির হন মাহমুদুর রহমান। মিনিট খানেক শুনানির পর তাকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্র মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন, তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত
এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। মাহমুদুর রহমানের আইনজীবী অভিযোগ করে বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে প্রত্যেকটি মামলাই ষড়যন্ত্রমূলক। আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে কারামুক্ত করা হবে বলে জানান তিনি। যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে সেটা একটা প্রহসনের মামলা। যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাঁটে, আপনারা দেখেছেন। আমাদের আপনাদের কাছে বক্তব্য হলো এই, সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন। গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটতো, এই দৃশ্য সেটাই প্রমাণ করে। এই মামলায় গত বছরের 17ই আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে 127টি মামলা হয়েছিল। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। সংবিধান সংশোধন করার অধিকার শুধুমাত্র নির্বাচিত রাজনৈতিক সরকারের, কেউ যেন গণতন্ত্র আর হরণ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় তিনি কথা বলেন। জুলাই বিপ্লবে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারের জন্য বীর ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের অনেকে 111-এর সরকারের সাথে জড়িত ছিল, তাই সতর্ক হওয়া উচিত ইউনূস সরকারের। পার্বত্য চট্টগ্রামের সহজ সরল জনগোষ্ঠীকে উস্কানি না দিতে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আহ্বান জানান হাফিজ উদ্দিন। সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট, নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের, এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন, রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে, এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFCও অর্থনৈতিক খাত সংস্কারে আর্থিক এবং কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংক এবং IFCর প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে। এরপর সাংবাদিকদেরকে ব্রিফিংয়ে সালেউদ্দিন জানান, অক্টোবরে IMF-এর বোর্ড মিটিংয়ে টাকার বিষয়ে সিদ্ধান্ত হবে। আর্থিক এসব আন্তর্জাতিক সংস্থা থেকে সহায়তা আসবে NBR, ব্যাংক এবং জ্বালানি সহ অন্যান্য খাতে সংস্কারের জন্য। ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব, সেখানে আমরা আরও আলোচনা করব। মোট কথা সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাদা। আর একটা হলো না অ্যামাউন্ট, আমি এখন বলবো না অ্যামাউন্ট, কারণ প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো একভাবে ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে। ফ্যাসিস্ট সরকারের তৈরি সাইবার সিকিউরিটি অ্যাক্ট ক্ষেত্র বিশেষে সংশোধন করা হবে। যেসব আইন দিয়ে কণ্ঠ রোধ করা হতো তা বাতিল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে এক আলোচনায় তিনি বলেন, স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার 82 যেই সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কারণ এখানে 2 ধরনের অপরাধ আছে। একটা হচ্ছে কম্পিউটার অফেন্স, একটা হচ্ছে স্পিচ অফেন্স। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কিন্তু কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি, তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা হবে। কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়, পরিবেশকে বাঁচানোর জন্যই এই উদ্যোগ বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান।
সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে বলেও জানান পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা। অপচনশীল পলিথিন শপিং এই জিনিসটা নিষিদ্ধ 2000 সাল থেকে। তারা এই 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা নিষিদ্ধ পণ্য উৎপাদনের কাজে জড়িত ছিল। 1 নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে। পলিথিন যারা উৎপাদন করেন তারা যে কেবল পলিথিন ব্যাগই উৎপাদন করেন তা না, তারা আরো অনেক কিছুই উৎপাদন করেন। সুতরাং পলিথিনটা উৎপাদন না করলে তারা কর্মসংস্থানের বাইরে চলে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। আমরা এই অভিযানটা কিন্তু আমরা থামাবো না। হাজিরা বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের 18 দফা দাবি পূরণের যৌথ ঘোষণার পর ক্রমশ স্বাভাবিক হয়ে এসেছে শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রম পরিস্থিতি। অধিকাংশ কারখানায় উৎপাদনে ফিরেছে, তবে আওয়ামী লীগ সরকারের সাবেক 2 সংসদ সদস্যের মালিকানাধীন 2টি কারখানা সহ 19টি কারখানা এখনও বন্ধ রয়েছে। এদিকে সকালে পলাশবাড়ি এলাকায় ডংলিয়ন নামের তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের 2 পক্ষের সংঘর্ষে আহত হয় কমপক্ষে 10 জন। অপরদিকে কাঠগড়ায় লুসাকা গার্মেন্টসে বহিরাগত লোকজনের ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নিরাপত্তার স্বার্থে আরও 30টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। চলতি মাসে 4 দফায় দাম বাড়ার পর স্বর্ণের দাম কিছুটা কমেছে। এতে হলমার্ক করা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়াবে 1,37,449 টাকা। রোববার সকালে এক বিবৃতিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাসুস স্বর্ণের দাম কমানোর এই ঘোষণা দেয়। এই দফায় ভরিতে সর্বোচ্চ 1,259 টাকা কমছে। এর আগে বুধবার 22 ক্যারেটের প্রতি ভরির স্বর্ণের দাম বেড়ে 1,38,708 টাকায় উঠেছিল। স্বর্ণের এই দাম ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। জুয়েলার্স সমিতি জানায় হলমার্ক করা 21 ক্যারেট 1,31,197 টাকা, 18 ক্যারেট 1,12,453 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি 92,286 টাকায় দাঁড়াবে। প্রশাসনে এখনও স্বৈরাচারে প্রেতাত্মারা বসে আছে, তাদের সরাতে না পারলে সংস্কার করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক সমাবেশে রিজভী এসব কথা বলেন। ভারতের উদ্দেশ্যে রিজভী বলেন, বাংলাদেশ সিকিম ভুটানও নয়। যদি বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চান তাহলে কারো জন্য সেটা মঙ্গল হবে না। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। উপদেষ্টা আলী ইমাম মজুমদার উনি 1/11-এর সময়ও মঈনুদ্দিন ফখরুদ্দিনের পারপাস তিনি তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন তাহলে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয়। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু হয়েছে। জেলার দীঘিনালায় 19 সেপ্টেম্বর সহিংসতায় পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার বাজার পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে পাহাড়ি, বাঙালি ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন। তদন্ত কমিটির প্রধান জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ, বিশিষ্টজনদের মতামত, ঘটনার ভিডিও ও পত্রপত্রিকার রিপোর্ট দেখে ঘটনার কারণ উদ্ঘাটন করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। 18 সেপ্টেম্বর চুরির অভিযোগে এক যুবককে হত্যার ঘটনার জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে 4 জন নিহত হন। দিনাজপুরের সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শিশুসহ 5 বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি জানায়, সকালে উপজেলার বিরল সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার টাঙ্গুয়া গ্রামের পঞ্চনন চন্দ্র রায়, তাপসী রানী রায়, তপু চন্দ্র রায়, প্রভাস চন্দ্র রায় এবং পরেশ চন্দ্র রায়। পরে তাদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুরে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগারের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে ফরিদপুর আদালত প্রাঙ্গণে এর উদ্বোধন করেন তিনি। এর আগে আদালতের বিচারক ও আইনজীবীরা তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জিয়া হায়দার সহ সকল বিচারকবৃন্দ ও আইনজীবীরা। উদ্বোধন শেষে তিনি আদালত প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে আদালত প্রাঙ্গণ ঘুরে দেখেন তিনি। নোয়াখালী কোম্পানিগঞ্জের মুসাপুর নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার। তিনি মুসাপুরের জনতা বাজার নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সাম্প্রতিক বন্যায় ধসে যাওয়া মুসাপুর রেগুলেটরের কারণে নদী ভাঙন এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ শেষে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাথে কথা বলেন। ২৬ অগস্ট কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নের রেগুলেটরটি উজান থেকে নেমে আসা পানির তীব্র চাপে ভেঙে যায়, ফলে ফেনী নদীর নিচু এলাকা প্লাবিত হয়। কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে হামলার ১২ বছর আজ। ২০১২ সালের এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উত্তম বড়ুয়া নামে এক বৌদ্ধ যুবক পবিত্র কোরআন অবমাননার গুজবের জেরে ১৮টি প্রাচীন বৌদ্ধ বিহার ও বৌদ্ধদের শতাধিক বসতঘরে হামলা ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় দায়ের করা ১৮টি মামলার একটিরও বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ। ভালুকায় স্থানীয় বন বিভাগের হয়রানি প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। উপজেলার সিড স্টোর নামক স্থানে এই মানববন্ধনে এলাকাবাসীরা জানায়, একই দাগে বন বিভাগ ও কৃষকের রেকর্ডিং ভূমির ডিমার্গেশন না থাকায় ওই ভূমিতে চাষাবাদ করতে পারছে না তারা। চাষাবাদ শুরু হলে বন বিভাগ কৃষকের নামে ভূমি জবরদখলের মামলা দায়ের করে। ভালুকার বন এলাকার কয়েক হাজার কৃষকের নামে বন বিভাগ কর্তৃক হয়রানিমূলক মামলা রয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার সহ সীমানা নির্ধারণের দাবি জানানো হয়। চট্টগ্রামেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পরে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চিফ কার্ডিওভাস্কুলার সার্জন ডাক্তার সারওয়ার আলম, ডাক্তার মুজিবুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার AK-M ফজলুল হক। বক্তারা বলেন, শিল্প কলকারখানার ব্যাপক প্রসার, অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে বাতাস দূষিত হচ্ছে, ফলে উচ্চ রক্তচাপ সহ হৃদরোগে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি স্বর্ণের কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। রোববার দুপুরে কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ইতিবাচক মানসিকতার অভাবে সমবায় দাঁড়াতে পারছে না বলেও মন্তব্য তাঁর। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। অবিভক্ত বাংলায় ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় সমবায় ব্যাংক। দেশ স্বাধীন হওয়ার পর যা বাংলাদেশ সমবায় ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ব্যাংকটির দীর্ঘ ইতিহাস থাকলেও দুর্নীতি এবং অনিয়মের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। গত 18 সেপ্টেম্বর সমবায় ব্যাংকের 47তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা অভিযোগ করেন, ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা লুটপাট, নিয়োগ বাণিজ্য এবং ১২,৫০০ ভরি স্বর্ণ বিক্রি করে আত্মসাৎ করা হয়েছে। এজন্য ব্যাংকটির সাবেক সভাপতি মহিউদ্দিন মহিসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 13 বছর একটা কমিটি চলছে, সেখানে আপনারা এসে করছেন, আপনারা কোনো ব্যবস্থা নেন নাই। শুধু এককভাবে অধিদপ্তরের পরিচালককে দোষ দিয়ে লাভ নাই, তবে ওনার দায়িত্ব প্রধান ছিল। রোববার কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে উপদেষ্টা AF হাসান আরিফ সমবায় ব্যাংক থেকে ১২,০০০ ভরি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান। সমবায়ও এই রুরাল ডেভেলপমেন্টেরই একটি অংশ। তার বর্তমান অবস্থা ভয়াবহ। সমবায় ব্যাংক, তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে ১২,০০০ ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র। উপদেষ্টা বলেন, সমবায়ীরা শুধু কমিটি আর ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত থাকে, কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই। কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি, কামড়াকামড়ি এবং
এটার মামলা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টেও যায় এবং একটা বড় অংশ মামলা মোকদ্দমা হচ্ছে সমবায়ীদের মধ্যে। তাহলে তো সমবায়ের যে মূল দর্শন যে আমরা সকলে মিলে কাজটা করব, এখানে তো সকলে মিলে হচ্ছে না। কমিটিতে আমি যাবো, এটাই হচ্ছে এখনকার সমবায়। এদিন সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে তা সংক্ষেপে তুলে ধরেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় মিথ্যা মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, শফিক রেহমান এবং মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সাজা শর্ত সাপেক্ষে 1 বছরের জন্য স্থগিত করা হলো। গত বছরের 17 আগস্ট এই মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছর করে কারাদণ্ড দেয় আদালত। 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় মিথ্যা মামলা করার 1 বছর পর শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছাড়েন তিনি। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর দেশে ফিরে আসেন তিনি। সংবিধান সংশোধন করার অধিকার শুধুমাত্র নির্বাচিত সরকারের, কেউ যেন আর গণতন্ত্র হরণ করতে না পারে তাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। অন্যদিকে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই জাতির নেতা তার বিরুদ্ধে যে সকল অন্যায় মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। এই 5ই আগস্টে যারা পরাজিত শক্তি তারা বসে নেয়, তারা হয়তো একটা স্যাবোটাইজ করার চেষ্টা করবে। যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করবো, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। এদিকে ডিআরইউ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় হাফিজউদ্দিন আহমেদ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য বীর ভাতার দাবি জানিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেকেই 111 সরকারের ছিল, তাই সতর্ক হতে হবে। সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট, নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। এই উপদেষ্টা পরিষদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111 সময়ও করেছেন। এদিকে নয়াপল্টনে জিয়া মঞ্চের শোভাযাত্রা পূর্ব সমাবেশ থেকে বক্তারা দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভয়ঙ্কর আকার ধারণ করেছে ডেঙ্গু। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন 8 জন, যা এবছরে এই পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানি। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1221 জন ডেঙ্গু রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি মাসের 29 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 75 জনের মৃত্যু হলো, আর এই সময় মোট রোগী শনাক্ত হয়েছে 16,945 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 158 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন 29,786 জন রোগী। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। সকালে পল্টনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব আয়োজিত ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব 2024 ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন, এখনও যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশনার মাইনুল হাসান জানান, মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে বলেও জানান কমিশনার।
যারা ইতিমধ্যে মুক্তি পেয়েছেন তারা দীর্ঘ জেল টার্ম করে তারা আদালতের আদেশের মাধ্যমে আসছেন, তো তারা আমাদের সার্ভিলেন্সে আছেন, তারা যদি নতুন করে অপরাধে যুক্ত হন অবশ্যই নতুন করে আইনের ব্যবস্থা হবে। বিদেশি ঋণের বিষয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD। সংস্থাটির প্রকাশিত মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স রিপোর্টে এই পরামর্শ আসে। রোববার রিপোর্ট প্রকাশের ভার্চুয়াল আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন, আর্থিক বাস্তবতা বিবেচনায় আগামী দিনে বৈদেশিক ঋণের তুলনায় বিভিন্ন দাতা সংস্থা থেকে অনুদান নেওয়ার বিষয়ে মনোযোগী হতে হবে বাংলাদেশকে। এছাড়া দেশের আর্থিক খাতের শৃঙ্খলার স্বার্থে অর্থায়নের নতুন এবং ঝুঁকিমুক্ত পথ বেছে নেওয়ারও পরামর্শ দেন তারা। জলবায়ু ইস্যুতে বাংলাদেশকে আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ আসে এই ভার্চুয়াল আলোচনায়। ভারতের বিপক্ষে T20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন সাকিব আল হাসান, জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। 2024 T20 বিশ্বকাপ দল থেকে 3টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এর মধ্যে বাদ পড়েছেন সাকিব, সৌম্য সরকার ও তানভীর ইসলাম। 14 মাস পরে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওপেনার পারভেজ হোসেন ইমন ও বামহাতি স্পিনার রকিবুল হাসানকে দলে রাখা হয়েছে। ভবিষ্যতের চিন্তা করে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মিড অর্ডারে দ্য গ্রেট সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ T20 ম্যাচটি খেলে ফেলেছেন। তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলেই এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি।